মানে স্যার আমাদের কোড নাম্বারের লাস্ট ডিজিট অনুযায়ী আমাদেরকে একটা টপিক অ্যাসাইন করা হয়েছে, তো জি। ওই জি স্যার। তো স্যার তো আমার কোড নাম্বার অনুযায়ী ইরিগেশন টপিকটা আমি পেয়েছি, তো ওখানে বারবার ওই জায়গায় প্রজেক্ট প্রজেক্ট জিনিসটা মেনশন করা হচ্ছে, ওর জন্য হ্যাঁ, কনফিউজ স্যার। ওই টপিকটাই তো তোমার প্রজেক্ট, তাই না? জি স্যার। হ্যাঁ। তো স্যার অ্যাসাইনমেন্ট বলতে কি প্রজেক্টটাই বোঝানো হচ্ছে স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা আলাপ করে দিচ্ছি এক্ষুনি। চলো আমি অ্যাসাইনমেন্টটা ব্রিং আপ করি, and then আমরা কথা বলে ফেলি। হাতে যেহেতু সময় বেশি নয়, আজকে কিছু অ্যাসাইনমেন্টের উপর একটু আলোচনা করবেন? হ্যাঁ এই এখন আলোচনা করে দিচ্ছি। ওকে স্যার, ফুল অ্যাসাইনমেন্টের উপর একটু আলোচনা করবেন। হ্যাঁ। মিড অ্যাসাইনমেন্ট, অলরাইট ঠিক আছে। আর কেউ কি ওয়েটিং এ পার্কিং লটে? দুইজন ছিল, এন্ট্রি দিয়ে দিলাম, তাহলে আর কেউ নাই। লেটস টক অ্যাবাউট ইট। সবাই শুনতে পাচ্ছ রাইট? সো আমাদের যে অ্যাসাইনমেন্টটা মিডের আগে, যেটা 12ই মার্চ ডিউ, সো আমরা 9 তারিখে হচ্ছে আমরা আচ্ছা সবার ইনফরমেশনের জন্য সবাই কান খুলে শুনে নাও। আমি একটু পরে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে আমরা আমাদের ফার্স্ট কুইজ 1 আমরা নিব লেকচার 1 to 4 এর উপর, সেটা হচ্ছে 9 তারিখে, ঠিক আছে? এবং সেটার ফরম্যাটটা বেশ কয়েকবার বলেছি, আবার বলে দিচ্ছি। 15 নম্বরের কুইজ হবে, 10টা এমসিকিউ থাকবে, 5 নাম্বার হাফ করে, 2টো বা 3টা ছোট প্রশ্ন থাকবে, 2 দুগুণে 4 বা 3 দুগুণে 6, আর একটা বড় প্রশ্ন থাকবে যেটাতে হচ্ছে রেস্ট অফ দ্য নাম্বার হুইচ উইল বি লাইক এ 4 অর সামথিং। হ্যাঁ, এই হচ্ছে ফরম্যাটটা। এই ফরম্যাটে আমরা কুইজটা নিব। আর নেক্সট দিন আমি আবার লেকচার, যেমন ক্লাসে একদিন 1 to 4 একটা সামারি দিয়েছিলাম, নেক্সট দিন 5 to 8 একটা সামারি দিয়ে দিব। এখন আসো অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসটা কি অনলাইন হবে? না, নেক্সট ক্লাসটা ক্লাসে হবে। স্যার সামারি ব্যাপারটা কি বলছেন? মানে একদিনে 4টা চ্যাপ্টার আবার কুইক রান ডাউন দিব যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ওকে স্যার। আচ্ছা, এখন আমি চলে আসছি। সো অনেক ঝামেলা পোহাইতে হয়েছে যেহেতু যুদ্ধ হচ্ছে। সো আমার ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজে, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাকে ভিয়েনা দিয়ে মুম্বাই দিয়ে ঘুরে আসতে হয়েছে, বাট আই মেড ইট হ্যাপেন। সো আজকে সকালে এসে পৌঁছেছি, বাংলাদেশ সময় 10:30টায় ল্যান্ড করছি। সো ইনশাল্লাহ আর কোনো ট্রিপ নাই আমার, সো আর কোনো ক্লাসই মিস হবে না, অল ক্লাস ইনশাল্লাহ ইন পার্সন করতে পারবো। সো এবার আসো আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে 15 নাম্বার। সো এই জন্য অ্যাসাইনমেন্টটাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে? এখন অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আমি তোমাদেরকে কতগুলো প্রজেক্ট ডিটেলস দিয়েছি, 10টা, এবং বলেছি যে তোমাদের স্টুডেন্ট আইডির লাস্ট ডিজিটের সাথে মিলিয়ে এই প্রজেক্টগুলো আমি দেখো বলে দিয়েছি, তুমি পিক করবা কার কোন প্রজেক্টটা পড়বে। সো এক একজনের এক একটা প্রজেক্ট পড়বে, ইটস এ ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। এখন যেমন ধরো আব্দুল্লাহ, তোমার লাস্ট ডিজিট কত? স্যার আমার 0, আমার পড়েছে স্যার এগ্রিকালচারাল ড্রোন। সো তাহলে তোমাকে একটা ডিজাইন এ রিমোটলি অপারেটেড অর অটোনোমাস ড্রোন ফর এগ্রিকালচার অটোমেশন, তাহলে তোমাকে এগ্রিকালচার অটোমেশনের জন্য একটা ড্রোন ডিজাইন করতে হবে, এটাই হচ্ছে তোমার প্রজেক্ট। এবং সেখানে বলে দিছি যে ভেহিকল মানে এই ড্রোনটা শুড বি ক্যাপেবল অফ স্প্রেইং ইনসেক্টিসাইড, ফার্টিলাইজার, ইকুইপড উইথ ক্যামেরা, সেন্সর এন্ড ডেটা কালেকশন টুলস। যেমন একটা সার্ভিলেন্স ড্রোনের সাথে একটা এগ্রিকালচারাল ড্রোনের পার্থক্য হচ্ছে, সার্ভিলেন্স ড্রোন গুলো সাধারণত 300 ফিট ওপর দিয়ে ওড়ে, যাতে নিচ থেকে মানুষ দেখতে না পায়,
ওকে ঢেল দিয়ে ফেলতে না পারে, ওর শব্দ না শোনা যায়, কিন্তু হাই পাওয়ারফুল ক্যামেরা থাকে, কারণ ও তো হচ্ছে কন্টিনিউয়াস ছবি তুলছে, ভিডিও তুলছে এবং সেটাকে ট্রান্সমিট করছে। এগ্রিকালচার ড্রোনের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, তোমাকে কিন্তু এতটা উপরে উঠাতে হচ্ছে না। এগ্রিকালচার ড্রোন গুলো সাধারণত 10 থেকে 15 ফিট উপর দিয়ে ফ্লাই করে, কারণ এটা দিয়ে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফার্টিলাইজার এগুলো স্প্রে করা হয় এবং তার সাথে সাথে ছবি তোলা হয়। কারণ এআই দিয়ে, আমাদের বাংলাদেশে তো ছোট ছোট ফিল্ড, আমেরিকাতে বা বড় বড় এগ্রি ফার্মে এআই দিয়ে ছবি তুলে ছবির উপর ভিত্তি করে আইডেন্টিফাই করা হয় যে কোনো অসুস্থতা আছে কিনা ফিল্ডে। মনে করো একরের পর একর ভুট্টা ক্ষেত, যেটা আমেরিকাতে খুবই একটা নর্মাল সিনারিও, গমের ক্ষেত। তো ওইখানে এআই ছবি তুলে সেই ছবিটাকে অ্যানালাইজ করে এআই তোমাকে বলে যে এইখানে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোথাও কোনো অ্যাটাক হয়েছে কিনা, পচন ধরছে কিনা, ফাঙ্গাস হচ্ছে কিনা, ব্যাকটেরিয়া হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সো এই হচ্ছে এগ্রিকালচার ড্রোন। সো এইটাকে, এই ডিজাইন প্রজেক্টটা, এইটার জন্য তোমাকে চার্টার লিখতে বলছি, মানে স্পন্সরের কাছে একটা লেটার। তো সেইটাই হচ্ছে তোমার কাজটা, তাই না? সো এখানে দেখো, এখানে বলে দিছিলাম স্টেক হোল্ডার ইন্টারভিউ, পরে আমি তোমাকে কিন্তু ক্লাসে বলে দিছি যে কোনো ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করা লাগবে না, তুমি তোমার ক্লাসমেটকে ইন্টারভিউ করলেই হবে। আর অ্যাপ্রুভালের জায়গায় কোনো ফ্যাকাল্টি লাগবে না, আমার নাম বসাই দিলেই হবে। সো আই মেড ইট ইজি ফর ইউ। এবং এখানে দেখো প্রজেক্ট চার্টারের রিকোয়ারমেন্টের ভিতরে কি কি থাকবে বলে দিচ্ছি। কভার পেজ, এক্সিকিউটিভ সামারি, প্রজেক্ট পারপাস এন্ড ব্যাকগ্রাউন্ড, তারপর অবজেক্টিভ, তুমি কি করতে চাও, প্রজেক্ট স্কোপ, স্টেক হোল্ডার কারা, রিকোয়ার্ড সোর্সেস। তো সবগুলো দেখো ভাগ ভাগ করে বলে দিছি আমি। এবং লেংথ কেমন হবে, 4 থেকে 5 পেজ বলে দিছিলাম। তোমাদের কেউ একজন গ্রুপে লিখেছিল যে স্যার 7 পেজ হলে অসুবিধা আছে। তো আমি বলছি ঠিক আছে 7 পেজ পর্যন্ত আমি মেনে নিব, বাট আসলে প্রজেক্ট চার্টার অত বড় হয় না, বাট আমি 7 পেজ পর্যন্ত মেনে নিব, ঠিক আছে? সো হ্যাঁ, আর কি ফন্ট হবে, লাইন স্পেসিং হবে, সবকিছু কিন্তু দেখো এখানে বলে দিছি। এবং কিভাবে ইভালুয়েশন করব সেটাও আমি বলে দিছি। সো এই হচ্ছে তোমার কাজটা। যার যে স্টুডেন্ট আইটির সাথে মিলিয়ে যে প্রজেক্টটা পড়েছে সেটার উপরে একটা প্রজেক্ট চার্টার তৈরি করে আনতে হবে। এবং এই যে গাইডেন্স গুলো দেয়া আছে প্রজেক্ট চার্টারের ভিতরে কি কি থাকা লাগবে। এখন আমি আবারও বলতেছি ক্লাসে এখনো বলতেছি যে তোমরা অনেকেই যেটা করবা, চ্যাট জিপিটি ইউজ করবা, এবং তাতে আমার কোনো আপত্তি নাই। চ্যাট জিপিটি ইউজ করতে পারো যদি না খাও ধরা। মানে কি, আমি তোমাদের কাছ থেকে প্রিন্টেড কপি চেয়েছি, আমি কিন্তু টার্নিটিনে চাই নাই। টার্নিটিনে চাইলে তো বলেই দিত একটা সবই চ্যাট জিপিটি, প্লেজারিজম এন্ড অল দোজ থিংস। বাট আমি যেটা করব র্যান্ডমলি, এখন কার যে কপাল পূর্বে সেটা আমি জানি না। তোমাদের 2 সেকশন মিলে 72 জনকে তো আর আমি ডেকে জিজ্ঞেস করতে পারবো না। আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করব যে, ধরো ডাকলাম আদিপ, পেজ নাম্বার 5 এক্সপ্লেইন করো আমাকে, অথবা দিদার তোমার রিপোর্টের পেজ নাম্বার 3 আমাকে এক্সপ্লেইন করো। সো আমি যেটা করি এইভাবে র্যান্ডম কিছু টেস্ট করি ক্লাসে, সো দ্যাট আই নো যে তোমরা এটা বুঝে করছো, যার চ্যাট জিপিটি দিয়ে না বুঝে করে দাও নাই। সো আমি যেহেতু র্যান্ডমলি ওই টেস্টটা করব, তো সেই জন্য তোমাকে যদি চ্যাট জিপিটি কেউ ইউজও করো তাহলে তোমাকে বুঝে লিখতে হবে, সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লেইন ইট টু মি। আর এক্সপ্লেইন না করতে পারলে তো তখন আমাকে নাম্বার কাটতেই হবে। বুঝাতে পারছি আমি? সো আমি কিন্তু 15-তে 15ই দিতে চাই। অতীতে আমি 15-তে 15 দিয়েছি, তোমাদের মধ্যে অনেকেই 15-তে 15 পাবা। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ হবে কি, ধরো আমি 70 জনের মধ্যে 10 জনকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব, এইটা এক্সপ্লেইন করো। এখন ওই 10 জনের কিন্তু কপালটা পুড়বে। যদি না এক্সপ্লেইন করতে পারো তাহলে 2 নাম্বার 3 নাম্বার করে মাইনাস হবে। বুঝাতে পারছি? তাহলে আবার বলতেছি যে খুবই সুন্দর করে, আশা করি তোমরা তো অনেকগুলা ক্লাস করে আসছো, দিস ইজ তোমাদের বোধহয় 3rd ইয়ারের চলতেছে। এত বেশি এক্সপ্লেনেশন আমার মনে হয় খুব বেশি টিচার দিয়ে থাকেন। তো আমি পুরোপুরি কি কি চ্যাপ্টার থাকা লাগবে, কিভাবে লিখতে হবে সবকিছু দিয়ে দিয়েছি। সো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। সো তুমি যদি A+ পেতে চাও, যেটা আমার ক্লাসে সবসময় ছেলে মেয়েরা পায়,
তাহলে তোমাকে 97 মানে কি 100-তে 97 মাত্র 3 নাম্বার লুজ করতে পারবা। তার মানে কুইজে 15-তে 15 মারতে হবে, পরীক্ষাগুলোতে 15-তে, মানে ইউ উইল হ্যাভ টু ট্রাই নট টু লুজ এনি মার্ক, তাই না? তো এবং সেটা সম্ভব। ওকে, বুঝা গেল? কারো কোনো কোশ্চেন্স, কমেন্টস অন দিস অ্যাসাইনমেন্ট? নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে যারা পরে আসছো আবার রিক্যাপ করি। অ্যাসাইনমেন্ট ডিউ 12 মার্চ, এটা অ্যাজ ইউজুয়াল, এবং 12 মার্চ খুব সম্ভবত হচ্ছে বুধবার, রিকনফার্ম করছি। হ্যাঁ, 12 মার্চ হচ্ছে, 12 মার্চ হচ্ছে, ও did I say 12 মার্চ? 16 March. 16 মার্চ। ও 16 মার্চ, সরি 16 মার্চ সোমবার। সো অসুবিধা নেই, সো ইউ স্টিল হ্যাভ টাইম। আর আমাদের কুইজ 1 হচ্ছে মার্চের 9 তারিখে, লেকচার 1, 2, 3, 4, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসটা আমরা বুধবার দিন ইন পার্সন করব। সো ওই দিনও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কুইজ নিয়ে অ্যাসাইনমেন্ট নিলে, আই উইল অ্যান্সার। ওকে, সো আজকে আমরা লেকচার 8, যেটা হচ্ছে মিড টার্মের জন্য আমাদের যে সিলেবাস তার লাস্ট ক্লাস, আমরা একটু লেকচার 8 এর জিনিসগুলা কভার করি। খুব বেশি জটিল না, এটাও সহজ। স্যার একটু বলবো অ্যাসাইনমেন্টের বিষয়ে, মানে আমাদের অ্যাসাইনমেন্টের এই 13টা পার্ট থাকতে হবে, তাই তো? যে 13টা পয়েন্ট দিয়েছেন আপনি হ্যাঁ, স্যার, বলো বলো বলো। যে আপনি এখানে যে 13টা পয়েন্ট দিয়েছেন, কভার পেজ, এক্সিকিউটিভ সামারি, তো এরকম জি, 13টা পার্ট জি থাকতে জি হবে জি 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 আমাদের জি টপিকের উপর। আর এখানে যেটা এক্স্যাক্টলি। আরেকটা জিনিস যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে এখানে এগ্রিকালচারাল ড্রোন লাস্ট ডিজিজ, এটা মানে এই জিনিসগুলা রিলেট থাকতে হবে। ডিসক্রিপশন যে বিষয়টা, এই ডিসক্রিপশনের ব্যাপারটা যদি একটু বলতেন। ওই প্রজেক্টটা করার জন্য তুমি প্রজেক্ট চার্টারটা লিখতেছো, ঠিক আছে? জি ওকে, জি ঠিক আছে। অলরাইট, লেটস গো। তাহলে আজকে আমরা জাস্ট একটু পড়ে ফেলি। তো এখন এই যে প্রজেক্ট চার্টারের জন্য, তো তোমাকে একটা প্রজেক্ট, গতদিন ক্লাসে যেটা বলতেছিলাম যে আমাদের যে কোনো প্রজেক্ট করার আগে আমাদেরকে কি করতে হয়, একটা বিজনেস কেস লিখতে হয়, তাই না? যে কেন আমরা এই প্রজেক্টটা করতেছি। তাহলে ধরো যে তুমি যদি একটা ড্রোনের প্রজেক্টটাই করতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে যে তোমার বিজনেস নিডটা কি। বিজনেস নিডটা তুমি কিন্তু বুঝায় লিখতে পারো যে বাংলাদেশ একটা এগ্রিকালচারাল দেশ, এখানে আমরা যে ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে ফার্টিলাইজার দেই, ইনসেক্টিসাইড দেই, এটা অপটিমাইজ না। তাহলে আমাদেরকে এটা অপটিমাম করার জন্য ড্রোনের ব্যবহার করলে এটা অপটিমাম করা সম্ভব, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা সম্ভব। সো দিস আর ইউর বিজনেস নিড। অ্যানালাইসিস দ্য সিচুয়েশন, যেখানে তুমি যেমন বলতে পারো যে ইন্ডিয়াতে এই এগ্রিকালচারের ড্রোন ইউজ করে দেখা গেছে যেসব এগ্রিকালচার ফার্ম ড্রোন ইউজ করে তাদের 25% তোমার উৎপাদন বেশি হয়। সো ওগুলো হচ্ছে তোমার যে সিচুয়েশনের তুমি যে কিছু ব্যাখ্যা দিতে পারো। এবং তোমার থাকতে হবে যে তোমার পক্ষ থেকে যে রেকমেন্ডেশনটা কি। তাহলে যে তুমি প্রজেক্টটা করবা, সেই প্রজেক্টটা করার জন্য তোমার কি কি মাইলস্টোন থাকবে, কি কি ডিপেন্ডেন্সি থাকবে, তোমার কয়জন টিম প্লেয়ার থাকবে, তাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি থাকবে, তাই না? সো মোটামুটি তুমি যদি একটু হাই লেভেলে চিন্তা করো যে একটা বিজনেস কেসে কি থাকে, প্রথম কথা হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে, কি প্রবলেম, কি তুমি সলভ করতে চাচ্ছ, কেন এইটা করতে যাচ্ছ। 2 নাম্বার হচ্ছে যে স্টেক হোল্ডার যারা, তাদের কাছ থেকে কি রিকোয়ারমেন্ট হতে পারে। তুমি মনে করলা যে এগ্রিকালচারাল ড্রোনটা দরকার, কিন্তু স্টেক হোল্ডার কারা? তোমার স্টেক হোল্ডার হচ্ছে যারা কৃষক, তারা যারা এগ্রিকালচারাল ফার্মের ওনার, তারা কি ধরনের জিনিস তোমার কাছে চাইবে। তারা হয়তো চাইবে কম খরচে স্প্রে করতে হবে, তাই না? যেমন তোমাদের যদি ঢাকার বাইরে যাদের বাড়ি আছে, তারা যদি গ্রামে গঞ্জে খেয়াল করে থাকো, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম লাঙ্গল দিয়ে চাষ হয়। এখন কি দিয়ে চাষ হয়? ছোট ছোট পাওয়ার টিলার দিয়ে চাষ হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশে হচ্ছে, যেহেতু মানুষের ছোট ছোট জমি, একটা বড় ট্রাক্টর কারো জন্য কেনাটা প্রফিটেবল হয় না। সো গ্রামে গঞ্জে যে মডেলটা চালু হয়েছে, যে কেউ একজন 20,000 টাকা দিয়ে পাওয়ার টিলার কিনে, দেন প্রতি বিঘা জমি 1,000 টাকা করে সেই পাওয়ার টিলার দিয়ে চাষ করে দেয়। ভেরি গুড মডেল, তাই না? ঠিক একই ধরনের মডেলটা হয়তো আমাদের ড্রোনেও আমাদের করতে হবে। যে ইনফ্যাক্ট আমি জানি না তোমরা জানো কিনা,
উইগ্রো নামে যে একটা স্টার্ট আপ আছে, ওরা কিন্তু অলরেডি এটা চেষ্টা করতেছে। তোমার ওরা ড্রোন দিয়ে ওদের চাষি যারা উইগ্রোর কাছ থেকে লোন নিয়ে চাষবাস করতেছে, তাদের ক্ষেত্রে ওরা ওদের নিজেদের ড্রোন দিয়ে এই ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফার্টিলাইজার এগুলো দিচ্ছে। আমি জানি যে বগুড়াতে একটা এগ্রিকালচারাল ফার্ম আছে, 100 বিঘা বোধ হয় ওদের। ওরা একটা ড্রোন ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসছে, এগ্রিকালচারাল ড্রোন 16 লক্ষ টাকা দিয়ে, যেটা ওরা ইউজ করতেছে এসব কাজে। সো তাহলে প্রজেক্ট স্কোপটা তুমি যদি ডিফাইন করো, সেই স্কোপের ভিতরে কিন্তু এই বিষয়গুলাই চলে আসবে যে কতক্ষণ সময়ের ভিতরে তুমি চাও একটা ক্ষেতে এগুলা করা যাক, কত পারফেক্ট ওয়েতে করা যাক, তাই না? এগুলা হচ্ছে বিজনেস অপশন। এই মুহূর্তে যে কথাটা বললাম যে আমি যদি একটা ড্রোন 16 লাখ টাকা দিয়ে কিনি, আমার গ্রামে 10 বিঘা জমি আছে সেখানে দেই, তাহলে তো এটা প্রফিটেবল না। কিন্তু আমি যদি এটাকে একটা বিজনেস মডেলে নিয়ে যাই যে প্রত্যেকের 1 বিঘা জমিতে আমি ফার্টিলাইজার ছিটিয়ে দেব, তার জন্য আমাকে 500 টাকা দেওয়া লাগবে বা এই টাইপের একটা নাম্বার, তাহলে কিন্তু এটার একটা বিজনেস অপশন চলে আসতেছে। বেনিফিটস যেমন হচ্ছে, আমাদের কাছে অলরেডি ইন্ডিয়ার কেস স্টাডি আছে, যেখানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার ড্রোন ইউজ করতেছে যেসব ফার্ম, তারা 25% মোর উৎপাদন দেখতে পাচ্ছে। সো ওইটা এক্সপেক্টেড রিসোর্সেস, তাহলে এখানে কি কি রিসোর্স লাগবে? একটা ড্রোন তৈরি করতে গেলে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাদের লাগবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এস্টিমেটেড টাইম স্কেল কত দিনের মধ্যে করতে পারবা? তো এটা নতুন কোনো ইনোভেশন যদি দাও তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু যদি জাস্ট পার্টস গুলো নিয়ে এসে তুমি অ্যাসেম্বল করে দাও তাহলে কুইকলি করতে পারবা। কস্টটা হিসাব করা তো খুবই সহজ। আমরা যে কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলোর কস্ট, এবং সাধারণত দেখা যায় আমরা ল্যাবে যখন কাজ করি আমরা তো আর আমাদের রিসোর্সটা, আমাদের পয়সাটা ধরি না, কিন্তু যখন প্রফেশনালি করবা তখন তো যেসব রিসোর্স, হিউম্যান রিসোর্স কাজ করবে তাদেরও একটা পয়সা ধরা লাগবে। এবং দেন হচ্ছে প্রিলিমিনারি রিস্ক এন্ড অ্যাসেসমেন্ট। আমি দেখছিলাম যে ইন্ডিয়ান যে ড্রোন গুলো 16 লক্ষ টাকায় পাওয়া যায়, ওইটা হুবহু যদি আমি বানাইতে যাই আমার প্রায় 14 লক্ষ টাকা খরচ চলে আসে। এখন তুমি হয়তো বলতে পারো যে তাহলে তো স্যার ব্যবসা হবে না, এত অল্প মার্কআপ। ঘটনা হচ্ছে যে একটা ফ্যাক্টরি যখন ড্রোন বানায় ও তো আর 1 পিস বানায় না, ও অনেক পিস বানায়, সো ওর জন্য খরচটা আরো কম চলে আসে। বাট আমি যখন 1 পিস বানানোর জন্য মাল মশলা চায়না থেকে নিয়ে এসে বানাবো তখন তো একটু বেশি টাকা চলে যায়। আমি বুঝতে পারছি। সো দিজ আর ডিফারেন্ট এলিমেন্টস তোমার একটা বিজনেস কেসের ভিতরে সাধারণত থাকে। তো এখন আমরা এই বিজনেস গুলো, কেস গুলো আমরা রিপ্রেজেন্ট করি কাদেরকে? যারা স্পন্সর, যারা টাকা দিবে তাদেরকে। তো সাধারণত এক্সিকিউটিভ সামারি যেটা থাকে, এক্সিকিউটিভ সামারি বিষয়টা হচ্ছে প্রজেক্টের একটা শর্ট সামারি উইদিন এ প্যারাগ্রাফ, ওইটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। এবং তারপরে অন্যান্য যে জিনিসগুলো, ইন্ট্রোডাকশন থাকবে, স্কোপ থাকবে, বিজনেস নিড থাকবে, এগুলো তো তোমার থাকাই লাগবে, কস্ট থাকা লাগবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, রিস্ক, যে তোমার কি কি রিস্ক হতে পারে এবং সেই রিস্ক গুলোকে তুমি কিভাবে মিটিগেট করবা। ঠিক আছে? সো এখন এই যে বেসিক্যালি আজকের যে চ্যাপ্টারটা, এইটার ভেতরে ভালো মতো যদি খেয়াল করো, এইটাই আসলে তোমার অ্যাসাইনমেন্টটা। তোমার অ্যাসাইনমেন্টটাতে তোমাকে এই বিজনেস মানে বিজনেস কেসটা বলতে হবে, তারপরে চার্টারটা লিখতে হবে। সো আজকের লেকচারটা যদি ভালোভাবে দেখো, যেটা তো অলরেডি ম্যাটেরিয়ালসে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবা সবকিছু দেয়া আছে। এবং এই চার্টারটার ভেতরে আসল কথাই হচ্ছে এটা, যে প্রজেক্টটা কেন করতেছো, প্রজেক্টটা করলে পরে কি লাভ হবে। তুমি এই প্রজেক্টটা, যে কোনো প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটা একটা সাকসেস ক্রাইটেরিয়া আমরা ডিফাইন করে দিই, যে কি হলে আমরা বলবো প্রজেক্টটা সাকসেস হয়েছে। হাই লেভেল রিকোয়ারমেন্ট কি সেটা একটা ডিফাইন করতে হবে। এবং যেটা হচ্ছে যে আমরা যখন প্রজেক্ট তৈরি করি ইনিশিয়ালি, তখন কিন্তু সমস্ত রিকোয়ারমেন্ট গুলো ডিটেল হিসাবে থাকে না, আমরা একটা হাই লেভেল রিকোয়ারমেন্ট দেই, এবং যে 1 ঘন্টায় এত বিঘা জমিতে আমরা ইনসেক্টিসাইড দিব এবং সেটা আমরা 10 ফিট উপর থেকে স্প্রে করব, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে হাই লেভেল রিকোয়ারমেন্ট। এবং এটার উপর ভিত্তি করে তোমাকে বলতে হবে যে তুমি কতদিনের মধ্যে ডিজাইন শেষ করবা, কতদিনের মধ্যে সমস্ত হার্ডওয়্যারের প্রকিউরমেন্ট করবা, অ্যাসেম্বলি করবা, তারপর টেস্ট করবা, তাই না? এবং এতে কত টাকা লাগবে, এই বিষয়গুলাই হচ্ছে প্রজেক্ট চার্টারের মধ্যে তোমার দিতে হবে। হ্যাঁ, সো বেসিক্যালি এই
আজকের যে স্লাইড গুলো যদি তুমি দেখো, দেখবা এখানে আমি পুরা পুঙ্খানুপুঙ্খ ভাবে একটা পর একটা দিয়ে দিছি। সো এই স্লাইডটা দেখলে পরেই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা পুরোটা করে ফেলতে পারবা। জাস্ট প্রিটি সিম্পল। ওকে, কেউ যেন আসছে পরের, রাগিব হাসান। তাহলে আমরা বলতেছি কি যে প্রজেক্ট চার্টারের ভিতরে কি কি থাকা লাগবে, আমি যদি আবার একটু রিকল করি তোমাদের সাথে, মনে রাখবা সুবিধা হবে। বিজনেস কেস দেয়া লাগবে। বিজনেস কেস দেওয়ার পরে হচ্ছে যাতে তোমার স্পন্সর কনভিন্সড হয় সে তোমাকে টাকা দিবে এই প্রজেক্টটা করার জন্য। এবং সেখানে থাকা লাগবে প্রজেক্টের স্কোপ ডিফাইন করা থাকা লাগবে, স্টেক হোল্ডার ডিফাইন করা থাকবে, হাই লেভেল রিকোয়ারমেন্ট ডিফাইন করা থাকা লাগবে, কতদিন সময় লাগবে সেটা ডিফাইন করা লাগবে, কি কি মাইলস্টোন হবে, তার মানে ডিজাইন ফেজ, প্রকিউরমেন্ট ফেজ, অ্যাসেম্বলি ফেজ, টেস্টিং ফেজ, এই যে ফেজ গুলো এগুলো ডিফাইন করা লাগবে। প্রতিটা ফেজের জন্য তোমার খরচ, একটা হাই লেভেল খরচ ডিফাইন করা লাগবে, সেটা হচ্ছে কস্টটা। এবং তারপরে হচ্ছে সাকসেস ক্রাইটেরিয়া ডিফাইন করা লাগবে, যে আমি ড্রোনটা তৈরি হওয়ার পরে আমি আপনাদেরকে এটা করে দেখাবো যে দিস ইজ ওয়ার্কিং, টেস্টিং করে দেখাবো, টেস্টের ক্রাইটেরিয়া গুলো কি 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 মিললে আপনারা বলবেন যে দিস প্রজেক্ট ইজ সাকসেসফুল। সো বেসিক্যালি দ্যাটস ইজ ইন দ্য প্রজেক্ট চার্টার। এখন যেটা হচ্ছে যে কিছু কিছু এস্টিমেশন এখানে তোমাকে করতে হবে। কি ধরনের এস্টিমেশন? ধরো যদি হার্ডওয়্যার কেনার বিষয়টা, এইটা এখন অনেক সহজ হয়ে গেছে, কারণ তুমি যদি তোমার ড্রোনের যে পাখা লাগবে, মোটর লাগবে, ব্যাটারি লাগবে, ফার্স্টে তো তুমি ডিজাইন ফেজে ক্যালকুলেশনটা করবা। ডিজাইন ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ড্রোনের ক্ষেত্রে যেটা একটা ভিশাস সাইকেলের মতন, সেটা হচ্ছে যে আমি যত পারফরমেন্স বাড়াতে চাই তত, যেমন হচ্ছে ড্রোনটা তুমি কতক্ষণ ফ্লাই করবা, 1 ঘন্টা ফ্লাই করবা না 2 ঘন্টা ফ্লাই করবা। বেশিক্ষণ যদি ফ্লাই করো তাহলে কি হচ্ছে, বেশি ব্যাটারি লাগবে। বেশি ব্যাটারি লাগলে আবার ব্যাটারির ওজনটা বেড়ে যাবে, সেটা কভার করার জন্য আরো ব্যাটারি লাগবে। সো ইটস এ কন্টিনিউয়াস একটা, ইউ হ্যাভ টু গো টু দ্য পারমুটেশন কম্বিনেশন। সো প্রথমেই ইউ শুড নট ডিজাইন এ ড্রোন যেটা হচ্ছে সারাদিন ধরে চলবে, এরকম কেউ করে না। ধরো বাংলাদেশ জমিগুলার সাইজ হচ্ছে 1-2 বিঘা টাইপের, তাই না? খুব বেশি বড় জমি তো নাই। তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে ধরো একটা 5 বিঘা যদি হয়, তাহলে ওই জমিটাকে পুরোটা তোমার ফার্টিলাইজার দিতে কতটা সময় লাগবে, তাহলে ড্রোনটাকে ততটা সময় তোমাকে চালাইতে পারতে হবে। বুঝাতে পারতেছি? এবং এইখানে কিন্তু ড্রোনের ওজন, ব্যাটারির ওজন, তার সাথে যে ফার্টিলাইজারটা নিতেছো সেটার ওজনটাও কিন্তু অ্যাড করতে হবে। তুমি যদি দেখো যে এসিআই যে কোম্পানিটা, স্বপ্নর পয়েন্ট কোম্পানি, এসিআই ওরা কিছু ড্রোন নিয়ে আসছিল, যে ড্রোনটা 35 লিটার ফার্টিলাইজার নিয়ে বা ইনসেক্টিসাইড নিয়ে ফ্লাই করে ডিস্ট্রিবিউট করতে পারে। দে ওয়ার কিপিং প্রাইস 1 কোটি টাকা। ওই টাকা দিয়ে কে কিনবে বাংলাদেশে? যার জন্য এখন বাংলাদেশে 2-1 জন যারা ইউজ করতেছে, কেউ নিজেরা বানাচ্ছে অথবা ইন্ডিয়ার থেকে কিনে আনতেছে। ইন্ডিয়ার প্রোডাক্টটা চায়নার প্রোডাক্টের থেকেও সস্তা পড়তেছে, কারণ ওরা বোধহয়, ওদের কি লাভ হচ্ছে? ওরা যে এত প্রাইস বাড়াইলো, ওদের তো লাভ হওয়ার কথা না। ওরা বেচতে পারে নাই তো। এসিআই 3টা ড্রোন আনছিল, একটাও বেচতে পারে না। কে কিনবে 1 কোটি টাকা দিয়ে, তাই না? যেখানে আমরা অল্প টাকায় বানাই দিতে পারি, তাই না? আর ইন্ডিয়া যেহেতু এখন কমার্শিয়ালি এই ড্রোন গুলো 30 লিটার নিয়ে যে ফ্লাই করে, ওই ড্রোন গুলো তোমার ওই যে বললাম 15 লক্ষ রুপি, 15 লক্ষ রুপি হলে বাংলাদেশি টাকায় আর একটু বেশি, 20 কোটি টাকার, 20 লাখ টাকা না কত চলে আসে, তো বিক্রি করতেছে। সো বেসিক্যালি এই হচ্ছে তোমার প্রজেক্ট চার্টার। তো সিমিলারলি তোমাদের যাদের অন্যান্য প্রজেক্ট পড়ছে তারা বলবা যে স্যার তো সব বলে দিলেন, ওকে। ড্রোনওয়ালাদেরকে আমি যদি একটু রান ডাউন করে যাই, প্রথমটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সিস্টেম ডিজাইন। তাহলে এখন রিনিউয়েবল এনার্জি নিয়ে তুমি কি কি করতে পারো? এটা সোলার হতে পারে, তাই না? এটা উইন্ড টারবাইন হতে পারে। হ্যাঁ, সো তাহলে এইটার উপর একটা প্রজেক্ট ডিজাইন করতে হবে। তুমি করতে পারো যে তোমার বাসার ছাদে তুমি সোলার প্যানেল করবা। দেখবা যে উইন্ড টারবাইনের কত বিউটিফুল আইডিয়া বিভিন্ন দেশে ইউজ করে। জানি না তোমরা কেউ খেয়াল করছো কিনা, আমি ভুলে গেছি কোন দেশ, বাট তুমি রাস্তা দেখলেই পাবা, মানে গুগল করলেই পাবা। পৃথিবীর কোন একটা দেশে ওরা করছে কি, যে রাস্তার ডিভাইডারের মাঝখানে, মানে রাস্তার মাঝে যে ডিভাইডার আছে, ডিভাইডারের উপর দিয়ে ছোট 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 ফুলের মতন উইন্ড টারবাইন অ্যাড বসায় দিছে। সো গাড়িগুলো যখন যাচ্ছে, গাড়িগুলো গেলে পরে যে একটা
ওয়েক তৈরি হয় না, একটা বাতাসের ফ্লো তৈরি হয় পিছনে, সেটা দিয়ে ওই প্রপেলার গুলো ঘুরছে। ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। স্মার্ট ইরিগেশন সিস্টেম, যেমন এটা কি, এটা হচ্ছে এই যে সামনে শুকনো মৌসুম আসতেছে, রোদ আসতেছে, আমাদের কিছুদিন পানি দেওয়া লাগবে, তারপর আবার মনসুন চলে আসবে, তখন আবার বন্যায় আমরা সাফার করব। তো এখন স্মার্ট ইরিগেশন সিস্টেমের ব্যাপারটা কি, যে আমাদের ইটস এ আইওটি ডিভাইস, মাটিতে ময়েশ্চার কন্টেন্ট দেখবে, সেটা দিয়ে এটা অন হবে অন অফে, তাই না? এটা হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। ওয়েস্ট সর্টিং সিস্টেম, আমরা যে ওয়েস্টটা ফেলি প্রতিদিন, সেখান থেকে যেগুলো রিসাইকেলেবল ম্যাটেরিয়াল ওগুলাকে আলাদা করে নিবে, আর যেটা নন রিসাইকেবল সেটা আলাদা করে ফেলবে। তারপর হচ্ছে ইভি চার্জিং স্টেশন। বাংলাদেশে এখন দেখো আস্তে আস্তে ইভির পরিমাণ কিন্তু বাড়তেছে। বিওয়াইডি প্রথমে একটা মডেল আনলো, এখন বোধহয় 5টা ডিফারেন্ট মডেল আনতেছে এবং গাড়ির দাম কমাচ্ছে। যেটা কয়দিন আগে 60 লাখে বিক্রি করতেছিল, ওইটা বোধহয় এই সপ্তাহে অ্যানাউন্স করছে, ওটা প্রাইস কমে 48 লাখ হবে। তার মানে ইভির পরিমাণটা বাড়বে, তাহলে ইভি চার্জিং স্টেশন লাগবে দেশের বিভিন্ন জায়গায়, তাই না? এই মুহূর্তে আমরা বাংলাদেশে ইভি মানুষ কেনে, এটা শৌখিন আইটেম, কারণ হচ্ছে সেকেন্ড গাড়ি হিসাবে, প্রাইমারি গাড়ি হিসেবে কিনতে পারতেছে না। কারণ শুধু ইভি ধরে তুমি তো ঢাকার বাইরে দূরে যেতে পারবে না, তাহলে বিপদে পড়ে যেতে পারো। তো ইভি চার্জিং স্টেশন। তারপরে যেমন দিয়েছে এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা তো ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি করে, তোমার বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে এটা ইউজ হচ্ছে, যে ও নাম্বার অফ গাড়ি কাউন্ট করে, যে প্রতি মিনিটে, যেমন ধরো কোন একটা ইন্টারসেকশন যদি চিন্তা করো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ও হিসাব করে যে উত্তর দক্ষিণের প্রতি মিনিটে গাড়ি যাচ্ছে ধরো 20টা, আর পূর্ব পশ্চিমে যাচ্ছে 10টা। ও তখন তাহলে কি করবে, উত্তর দক্ষিণের সিগন্যালটাকে বড় করবে, পূর্ব পশ্চিমের সিগন্যালটাকে কম রাখবে। উত্তর দক্ষিণের সিগন্যালটা হয়তো 2 মিনিট রাখলো, এটাকে 1 মিনিট রাখলো, এবং গাড়ির সংখ্যা বাড়া কমার সাথে সাথে ও লাইটটার পরিমাণটা, লাইটটা কতক্ষণ কোন দিকে গ্রিন থাকবে রেড থাকবে সেটাকে ম্যানেজ করে। এটা হচ্ছে এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ভেরি মজা বিষয়টা, কিন্তু জটিল হয় কখন, যে তুমি কিন্তু শুধুমাত্র একটা লাইট দিয়ে করতে পারো না এটা, তোমাকে, কারণ ওইটার ইম্প্যাক্টটা পড়ে কনসিকুয়েন্স লাইট গুলার উপরে, বুঝতে পারছি? সো দ্যাটস হাউ ইট গেটস কমপ্লিকেটেড। সো তারপর যেমন হচ্ছে ডেলিভারি ড্রোন তো হচ্ছে অ্যামাজন has been talking about for last 10 years. বিভিন্ন সময় ওরা বিভিন্ন জায়গায় পাইলট করছে। তো আমরাও যেমন বলি যে এই যে আমরা ফুড পান্ডা, যদি খাবার ডেলিভারি দেওয়া যায়, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সব পাইলট হচ্ছে। সো বেসিক্যালি এইভাবেই আমি সব, তোমরা ইঞ্জিনিয়ার, সেই হিসাবে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলো আমি এখানে দিয়েছি। যেমন হচ্ছে সার্চ এন্ড রেস্কিউ রোবট। হরহামেশা আমাদের দেশে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, আনফরচুনেটলি বিল্ডিং কলাপস করে, তারপর ফায়ার হয়। তো এই জায়গায় যদি আমরা একটা রোবট পাঠাতে পারি, যেমন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, যেহেতু আমার একটা রোবোটিক্স স্টার্ট আপ আছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ডিজি, ডিরেক্টর জেনারেল, উনি আমার সাথে 2বার মিটিং করছে, যে ছোট্ট কিন্তু পাওয়ারফুল ডিভাইস, যেটাতে ডেব্রি গেলেও সিগন্যাল লস্ট হবে না। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ সিগন্যাল লস হয়ে গেলে তো লাভ নাই। তাহলে উনি এটাকে একটা ধ্বংসস্তূপের মধ্যে পাঠায় দিবে, এটা ছোট যে তোমাকে ছবি পাঠাবে যে ভেতরে কেউ মানুষ আটকে আছে কিনা। এটা ওই যে আমরা বিভিন্ন ট্রান্সফরমার জাতীয় মুভিতে দেখি না, ছোট্ট একটা মৌমাছির মতো জিনিস কিন্তু ভেরি পাওয়ারফুল, ভিতর থেকে ডেটা দিচ্ছে। জি 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 স্যার। মতন ওনারা কিন্তু এটা চায় যে আমরা এই টাইপের জিনিসপত্র তৈরি করে দিই, ঠিক আছে? তো নাম্বার 9 যেটা আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন রোবট, যেমন তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটির বিখ্যাত প্রজেক্ট ডুবুরি, রাইট, যেটা তোমরা তৈরি করছো, এটা হিউজ একটা ডিমান্ড। কারণ বাংলাদেশে আমাদের শোর কিন্তু অনেক ঢাল কম, হ্যাঁ, তো আমাদের জাহাজগুলোকে অনেক দূরে পার করতে হয়। এবং এটা জানি না জানো কিনা তোমরা, বড় বড় জাহাজগুলো কিন্তু আমাদের পোর্টে ভিড়তে পারে না, অনেক দূরে থাকে। সেখান থেকে আবার ছোট ছোট জাহাজে মালগুলো আমাদের এখানে নিয়ে আসতে হয়, কারণ আমাদের শোরের ডেপথ কম, বুঝতে পারছি, ইটস ভেরি শ্যালো। তো এখন ওই জায়গায় যে ইনস্পেকশন গুলা করতে হয়, প্রতিটা জাহাজ কিন্তু আসার পরে এটা আবার ফেরত যাওয়ার আগে পুরোটা ইনস্পেকশন করতে হয়। এই ইনস্পেকশন করার জন্য আন্ডার ওয়াটার রোবটের কিন্তু অনেক চাহিদা,
হ্যাঁ, তো যেমন তোমাদের ডুবুরি। সো এই জন্য আমি 10টা প্রজেক্ট দিয়েছি, যেটা তোমরা মজা পাও টাইপের প্রজেক্ট। একটু একটু করে আমি বললাম, তোমরা যদি একটু অনলাইন রিসার্চ করো তাহলে এগুলো সম্পর্কে দেখবা যে আরো জানতে পারবা। সো আমি যেটা বলবো যে তোমাদের কাছে আমার 2টা অনুরোধ, রিকোয়েস্ট। ধরো ক্লাসটা একটু আগেই ছেড়ে দিব, ক্লাসটা তো 10:30 থেকে 11:30 পর্যন্ত ছিল, আমি ধরো এক্ষুনি ছেড়ে দিব তোমাদেরকে। সব 15-20 মিনিট সময় আছে। তোমরা যেটা করবা, এই অ্যাসাইনমেন্টের যে ডেসক্রিপশনটা কয়েক পৃষ্ঠা ব্যাপী, এটা একটু মনোযোগ দিয়ে পড়বা। আর লেকচার 8টা ওপেন করবা, ওপেন করে একটু স্লাইড গুলা দেখবা। তাইলে যেটা হবে, বুধবার দিন আমাকে ক্লাসে প্রশ্ন করতে পারবা। বুঝা গেছে? স্যার লেকচার কত বলছেন? আজকের যেটা লেকচার 8, ওকে এই লেকচার 8টাই হচ্ছে হাউ টু রাইট এ চার্টার, এবং তোমাদের অ্যাসাইনমেন্টই হচ্ছে একটা চার্টার তৈরি করা। হ্যাঁ, বোঝা গেছে? আর ইউ উইথ মি গাইস? ইয়েস স্যার। তোমাদের 72 জনের মধ্যে 50 জন আসছো, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু আর এই যে কয়টা অনলাইন করলাম সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, কিন্তু ইন পার্সনের দিন কিন্তু আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব। ঠিক আছে? সো তাহলে তোমরা নেক্সট 20 মিনিট একটু কষ্ট করে, 5 মিনিট লাগবে অ্যাসাইনমেন্টের গাইডলাইনটা রিভিউ করতে, এন্ড দেন 10 মিনিট লাগবে হচ্ছে লেকচার 8টা রিভিউ স্যার করতে। আমি হচ্ছে 11টার সেকশনে তো ক্লাস করতে পারবো না, মানে আমি স্যার 9:30 সেকশনে আর কি। Fine. And then next class, ask me questions, okay? ওকে স্যার। All right. Take care. See you in person in class on Wednesday morning. Okay. Bye. আসসালামু আলাইকুম স্যার।